স্বাগত সবাইকে। স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আমরা জানি যে দেশের চামড়া শিল্প অত্যন্ত সম্ভাবনাময় হওয়ার পরেও আসলে বছরের পর বছর ধরে এই শিল্পে নানা সংকটের মধ্যে আছে এবং এই শিল্পটিকে পরিবেশ বান্ধব করার জন্য অনেক উদ্যোগ দেখেছি। যেই জিনিসগুলো ঠিকমতো কাজ না করায়, সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে আসলে চামড়া শিল্প উদ্যোক্তারা বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানিতে অনেকটা পিছিয়ে আছে। তো আজ আমরা চামড়া শিল্প চ্যালেঞ্জ এবং এর সম্ভাবনা এবং করণীয় কী সেই বিষয়গুলো আলোচনা করব। এজন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। স্বাগত আপনাকে। যেমনটি বলছিলাম, আসলে অনেক উদ্যোগ আমরা দেখেছি চামড়া শিল্পে, আবার দেখেছি যে আপনারা অনেক পিছিয়েও আছেন। মানে এই সেক্টরের যেই গ্রোথ হওয়ার কথা ছিল সেই জায়গাটা আসলে আমরা যেতে পারছি না। মানে একটু যদি প্রাথমিকভাবে বলতেন যে আসলে মূল সমস্যাটা কী আসলে। ধন্যবাদ আপনাকে। আসলে চামড়া শিল্প যদিও আমরা বলি দ্বিতীয় বৃহত্তম শিল্প, আপনি যদি দেখেন যে কম্পারিজন করেন যে ইন বিটুইন আরএমজি সেক্টর অ্যান্ড লেদার সেক্টর, ডিফারেন্স কিন্তু অনেক বড়, গ্যাপটা অনেক বড়। তার অনেকগুলো সমস্যা এখানে আছে। বিশেষত সরকার যদি বলেন যে অতীতের সরকারগুলো আপনার কিন্তু একটা সেক্টরের প্রতি আপনার মনোনিবেশ বেশি করেছে। যার কারণে দেখা গেছে যে সেই সেক্টরটা কিন্তু 80% লিড করছে। আর আমরা 4% মতন আপনার রপ্তানিতে আমরা কন্ট্রিবিউশন করছি। এটার প্রধান কারণ হলো আমাদের পলিসি সাপোর্ট, আমাদের যে গভর্নমেন্ট সাপোর্টগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমাদের এই সেক্টর পায়নি। এবং পাশাপাশি আমাদের যে এই শিল্প আজকে আপনার গড়ে উঠেছে আমার ইন্ডিজিনিয়াস র মেটেরিয়ালসের কারণে, যে আল্লাহর প্রদত্ত যে বাই প্রোডাক্ট অর্থাৎ কাঁচা চামড়াটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। অথচ আপনি যদি ভিয়েতনাম দেখেন, যে ভিয়েতনামে তারা কিন্তু র মেটেরিয়ালস তাদের অ্যাভেলেবিলিটি নেই, তারা ইম্পোর্ট করে এনে তারা কিন্তু $27 বিলিয়ন চামড়াজাত পণ্য আপনার রপ্তানি করছে। অথচ আমাদের এখানে কিন্তু 400 মিলিয়ন স্কোয়ার ফিট আপনার চামড়া উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা সেটার কাঙ্ক্ষিত সুফলটা আমরা পাচ্ছি না। সেই সুফলটা না পাওয়ার কারণ হলো আমরা যে সময় হাজারীবাগ থেকে শিফটিং হলাম পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীর আশায়, তো ওই সময় আমরা কিন্তু আসলে একটা সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি করব বিধায়, এবং ওখানে আমরা একটা যে কোয়ালিটি লেদার আমরা তৈরি করব সেই আশায় কিন্তু আমরা ওখানে 12-14 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি ইতিমধ্যে। কিন্তু আমি মনে করি যে সাউথ এশিয়া রিজনের ভিতরে এরকম সুন্দর লেদার হাব আপনার কোথাও হয়নি। এবং বিএনবিসি কোড অনুযায়ী যে কমপ্লাইন্স মেনটেন করে আমরা কিন্তু সেখানে সেই বিল্ডিংগুলো আমরা তৈরি করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমাদের সাথে যে সরকারের এমইও হয়েছিল বিসিকের, সেই এমইও অনুযায়ী কিন্তু আমাদেরকে সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্ট আপনার দুটোর কে আপনার করে দেওয়ার কথা। অথচ সেখানে দেখলাম যে আমরা একটা নন কমপ্লায়েন্ট যে চাইনিজ ঠিকাদারকে দিয়ে এটাকে অর্ধনির্মিত অবস্থায় রেখে সে চলে গেল। অথচ এখানে কিন্তু সে 600 কোটি টাকা নিয়ে চলে গেল, এটা জবাবদিহিতা কেউ করলো না। এই সিটিপিটা আপনার যে আমার যে ইসিআর 23 যে পরিবেশ অধিদপ্তর মানদণ্ড সেটাই ফুলফিল করতে পারছে না। অর্থাৎ আমার বিওডি সিওডি আর ক্লোরাইডের লেভেল আমি মেনটেন করতে পারছি না। আপনি যেমনটি শুরুতে বলছিলেন আসলে যে কনসেন্ট্রেশনেই আসলে সমস্যা। কিছু খাতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অতীতে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা যতটুকু জানি যে ধরেন আরএমজির কথাই তো আপনি ইঙ্গিত করেছেন। আরএমজিতে ভ্যালু এডিশন যতটুকু দেখা যাচ্ছে যে 100 টাকার পণ্য আমার এক্সপোর্ট করতে আমার আবার 50-60 টাকার পণ্য আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো লেদারে আমরা যেটা জানি যে এই ভ্যালু এডিশনটা অনেক বেশি, মাত্র 10-15% কস্ট হচ্ছে কেমিক্যাল কিছু ইম্পোর্ট করতে হয়, সেজন্য যায়। তো সেই জায়গাটা, এবং আমাদের দেশে ন্যাচারালি খাদ্যাভ্যাস হোক বা আমাদের কালচারের কারণে হোক, বিশেষ করে কোরবানির সময় তো অর্ধেক চামড়া আসে এবং একটা হিউজ
র মেটেরিয়াল আমরা এমনিতেই হচ্ছে আমাদের এই কালচার এবং জিওগ্রাফিক কারণে আমরা পাই। তো সেক্ষেত্রে আসলে চামড়া শিল্পকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি কেন? মানে আপনার কি মনে হয় আসলে? দেখুন, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। সেইখানে বিশেষত আপনি যদি যদি দেখেন যে অতীত সরকারের সময় কিন্তু ৩০-৩৫ জন সংসদ সদস্য ছিলেন আপনার বস্ত্র খাতে। বস্ত্র মন্ত্রণালয় আছে, আপনার পাট মন্ত্রণালয় আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের একটা কোনো মন্ত্রণালয় নেই, আমাদের কোনো একটা বোর্ড নেই। অ্যা যার কারণে দেখা গেছে যে চামড়া শিল্পে সবসময় অবহেলিত রয়ে গেছে। আর আমাদের এখানে আসলে ওইভাবে যে আ আ আমাদের সংসদ সদস্য নেই। যার কারণে এই সেক্টরটার প্রতি অবহেলার কারণ আমি মনে করি যে সরকারি পর্যায়ে বলেন বা আমলাতান্ত্রিক পর্যায়ে বলেন, সব পর্যায়ে বলেন এবং পলিসির ক্ষেত্রে যে সময় পলিসিগুলো নেওয়া হয়, সেই পলিসিগুলো ডিসক্রিমিনেশন একটাও অনেক বেশি। বিশেষত আপনার যদি বলেন যে আপনার বন্ডের ক্ষেত্রে, কেমিক্যালস আমদানির ক্ষেত্রে, আপনার যে ট্যাক্স, আমরা কর্পোরেট ট্যাক্স আমাদের লেদার সেক্টর আপনার ১৭ থেকে ২৫% পর্যন্ত আমরা দিচ্ছি। অথচ গার্মেন্টস সেক্টরে কিন্তু সেটা ১০ থেকে ১২% ভিতরে আপনার দিতে হয়। এই যে এখানে যে একটা গ্যাপ, আমরা প্রতিটা স্টেপে কিন্তু আমরা অবস্টাকলের সম্মুখীন হচ্ছি। মানে আপনাদের বিরুদ্ধে কিন্তু একটা বড় অভিযোগ আছে যে বুড়িগঙ্গা দূষণ করে ধ্বংস করেছেন আপনারা। হ্যাঁ, এই হাজারীবাগে এটা আমি স্বীকার করি। ইয়ার এটা এটা সময়। এটা তো একদিনে হয়নি। দেখুন, এখানে পলিসির ব্যাপার, এখানে মানে এই অভিযোগ তো আসলে দীর্ঘদিনের। না, না, মানে দীর্ঘদিনের। সেক্ষেত্রে মানে এটা পরিবেশ বান্ধব এতদিনে আপনারা করতে পারলেন না কেন? না, না, আমি বলি আপনার এখান থেকে তো আমাদের সাথে আমরা তো এখান থেকে গিয়েছি আপনার এই সাভারে পরিবেশ বান্ধব চামড়া উৎপাদন করব বিধায় আমরা ওখানে গেছি। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যা ছিল, আমাদের সহায় সম্পদ যা ছিল, আমরা কিন্তু ওখানে বিনিয়োগ করেছি। আপনি যদি দেখেন কিন্তু ওয়ার্ল্ডের লেটেস্ট মেশিনারিজ কিন্তু আমরা ওখানে স্থাপন করেছি। আজকে আমরা ৯০০ মিলিয়ন স্কয়ার ফিটের ধারণ ক্ষমতা ট্যানারি করেছি। আমরা মাত্র উৎপাদন করছি ৩০০-৪০০ মিলিয়ন স্কয়ার ফিট। সেখানে কিন্তু আমাদের উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতার কিন্তু আমরা অর্ধেকও আমরা ব্যবহার করতে পারছি না। আমার দেশের চামড়ার চাহিদা মিটিয়েও কিন্তু আমার বাইরে থেকে র মেটেরিয়ালস এনে আমার কিন্তু উৎপাদন করতে হবে, এই যে ক্যাপাসিটি আছে। অথচ আমারটাই আমি সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আজকে চামড়া আপনার রাস্তাঘাটে ফেলে দিচ্ছে, বিশেষত ছাগল, খাসির চামড়া, যেখানে হাজারীবাগে আপনার ৩০ থেকে ৩৫টি খাসি এবং চামড়া খাসির চামড়া উৎপাদন করত। যে প্ল্যান্টগুলো ছিল সেখানে মাত্র ৫ থেকে ৬টি ট্যানারি আপনার ওখানে আপনার উৎপাদনে যেতে পেরেছে। বাকি ৩০টি আপনার ট্যানারি প্ল্যান্ট কিন্তু আপনার হাজারীবাগে বন্ধ হয়ে গেছে এবং তারা ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে যে এই যে বিশাল সরবরাহটা হয় কোরবানির সময়, এইগুলো বেশিরভাগ আপনার এই যে খাসি ছাগলের চামড়াগুলো ফেলে দেয়। তো এইটা আসলে ঘুরে ফিরে কিন্তু ট্যানারি মালিকদের দোষারোপ করা হয়। ট্যানারি মালিকদের বলা হয় যে সিন্ডিকেটের তারা করে না। কিন্তু আপনি যদি ইনসাইডে না যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তবে আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী কে ধন্যবাদ জানাই। উনি কিন্তু অকপটে স্বীকার করেছেন এতদিন পরে। কোনো সরকার স্বীকার করেনি। কিন্তু উনি একটা কথা বলেছেন যে এই যে আমরা যে 30% ট্যানারি আমরা নিয়ে যেতে পারি নাই, যে সক্ষমতাটা ছিল সেই সক্ষমতাটা আমরা কাজে লাগাতে পারি নাই। এটার প্রভাব কিন্তু এই চামড়াতে পড়েছে আপনার। কেমিক্যালস আনার ক্ষেত্রে আমরা ডিউটি আমরা 35% দেই। অথচ আপনি পার্শ্ববর্তী ভারতে দেখেন, তারা কিন্তু আপনার 15% আপনার জিএসটি নিচ্ছে। যারা এক্সপোর্ট করছে তাদের ক্ষেত্রে সেই জিএসটি আপনার তারা কিন্তু এক্সপোর্ট করার পরে ফেরত পাচ্ছে। অটোমেটিক্যালি তারা চলে আসছে অনলাইন কেন্দ্রিক। আজকে আমরা কি দেখছি আপনার, আমরা কোনো কিছুকে অনলাইনে ডেভেলপ করতে পেরেছি। আমরা শুধু ট্যাক্স কিভাবে বৃদ্ধি করা যায়, এআইটি কিভাবে মানে আপনার অ্যাডভান্স নেওয়া যায়, খাতে খাতে ভ্যাট আপনার বৃদ্ধি করা যাবে, ভ্যাটের নেওয়া যায়, সেগুলোর ব্যাপারে দেখছে। কিন্তু আমি যে বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে সক্ষমতা আছে আনার, সেটা কিন্তু দেখছে না সরকার। আমরা প্রস্তাব দিয়েছি এনবিআরকে আজকে থেকে ৪-৫ বছর যাবৎ, যে যারা নন বন্ডেড ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে আপনারা এই ডিউটিটা আপনারা ১৫ থেকে ২০% করেন। আপনার তাহলে ভ্যাটটাকে আপনার ১৫ থেকে ৭.৫% করেন এবং আপনার যেটা ডিউটি আছে সেটাকে ৩% করেন। আমরা গত বছর দেখেছি যে ৭টি আর্টিকেলের উপরে আপনার কিন্তু তারা ৩% করছে ডিউটি অনলি। 2% কমিয়ে কিন্তু আপনার সক্ষমতা বৃদ্ধি করা যাবে না। সুতরাং আমরা মনে করি যে
আপনারা এরকম আপনার পলিসি অ্যাডাপ্ট করেন এবং আপনার যে মানে ডিউটি আর্নের ক্ষেত্রে আপনি যদি আপনার ডিউটি বৃদ্ধি রাখেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনার যে ঘুরে ফিরে কিন্তু অন্য পথেও কিন্তু কেমিক্যালস আসে পার্শ্ববর্তী দেশ থেকে নিম্নমানের এই কেমিক্যাল ব্যবহার করে চামড়া আরও গুণগত মান নষ্ট হয়। কিন্তু এই পলিসিগুলো তো মূলত কস্ট ইফেক্টিভ করার জন্য বা প্রোডাকশন কস্ট কমে আসবে, ব্যবসা আপনাদের জন্য আরো সহজ হবে, কিন্তু এখানে মূল বাধা তো আসলে পরিবেশ নিয়েই আপনারা আসলে স্ট্রাগলটা করছেন, কারণ রপ্তানি বাজারের মূল কনসার্নই তো হচ্ছে পরিবেশ ইস্যুটা, মূল কনসার্ন তো হচ্ছে পরিবেশ। তো সেই জায়গাটায় এই পরিবেশ বান্ধব না হওয়ার কারণে, বিশেষ করে এলডাব্লিউজির যেই সার্টিফিকেশন, সেটির কারণে অনেক বাজারে আমরা রপ্তানি করতে পারি না, বা আমরা যতটুকু জানি যে অনেক চামড়া কম টাকায় রপ্তানি করতে হয় পরিবেশ বান্ধব না হওয়ার কারণে। আমাদের থেকে চামড়া নিয়ে চামড়াজাত পণ্য তৈরি করে অনেক বেশি মুনাফা করছে অনেক দেশ। মানে আসলে কোন বাস্তবতায় আছেন আপনারা? আমরা একটা ভিন্ন বাস্তবতায় আছি, বিশেষত যে আশা নিয়ে আমরা সেখানে শিল্পনগরী করেছিলাম। আমরা 16 সালে আমাদের যদি এক্সপোর্ট দেখেন $260 মিলিয়ন ছিল শুধু চামড়ায়। আর চামড়া জাত পণ্য ছিল আপনার প্রায় বাকি প্রায় আপনার $800 মিলিয়ন। টোটাল আমার $1.6 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল। ওখানে আমার চামড়াতেই আপনার এক্সপোর্ট নেমে এসেছে $129 মিলিয়ন লাস্ট ফিসক্যাল ইয়ারে। অথচ অর্ধেক কেন নেমে আসলো? আপনার 10 বছরের ভিতরে কেন গ্রোথ হলো না এই সেক্টরের? মূল কারণ তো আপনার কমপ্লায়েন্স। এখন আমরা কি হচ্ছে, আমরা কিন্তু একটা বাজার কেন্দ্রিক, অর্থাৎ চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়াররা আমাদেরকে কন্ট্রোল করছে। 60-80 প্রতিষ্ঠান আমাদের এই চামড়া শিল্পটাকে কন্ট্রোল করছে। তারা মাফিয়াদের মতন আপনার দর উঠানো নামানো সৃষ্টি করছে, এবং তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা এই দেশের চামড়ার মূল্য নির্ধারণ করছে। অথচ এটা কিন্তু ট্যানারি মালিকদের হাতে থাকার কথা ছিল। মানে এটা কি বিদেশি কোম্পানি? এটি চাইনিজ বিদেশি কোম্পানিগুলো। মানে তারা এটা কিভাবে করছে? তারা এটি সিন্ডিকেট করে, যেহেতু এখানে আপনার কমপ্লায়েন্ট নেই, তারা নন কমপ্লায়েন্ট বায়ার, তারা এখান থেকে আপনার ম্যানিপুলেশন করে তারা সিন্ডিকেট করে এস্টিমেট দিয়ে দিচ্ছে কি দামে, কেমন দামে তারা নিবে আপনাদের কাছে। হ্যাঁ, ওটাই। যেখানে আপনার আমরা আগে 2016-17 সালে আমরা $1.50 ইন এন অ্যাভারেজ আমরা পার স্কোয়ার ফিট লেদার সেল করতাম। সেটা এখন আমাদের 60 সেন্টে ফিনিশড না সেমি ফিনিশড লেদার, আমরা সেটা এখন 60 সেন্টে আমরা সেল করছি, অর্থাৎ অর্ধেকেরও কম দামে আমরা বিক্রি করছি। আর সেটার মূল বেনিফিশিয়ারি হলো সেই চাইনিজরা। সেই চাইনিজরা এই চামড়াগুলো লক্ষ লক্ষ স্কোয়ার ফিট আপনার তাদের ওয়্যার হাউসে রেখে তারা আবার কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে বিক্রি করছে, যারা এলডাব্লিউজি সনদপ্রাপ্ত। তারা আবার এটাকে গুডস বানিয়ে কিন্তু ইউরোপ, আমেরিকা সহ এইসব দেশে পাঠাচ্ছে। সুতরাং এলডাব্লিউজি সার্টিফাইড কি পরিমাণ কারখানা আছে আমাদের দেশে? আমাদের এখানে আসলে কাঁচা চামড়া থেকে আপ টু ফিনিশ পর্যন্ত আমাদের 3টি কারখানা এখানে আছে। এরা কিন্তু আপনার সবসময় বুক থাকে এবং তারা ভালো প্রাইসে সেল করে। সুতরাং আমি মনে করি যে তারা কিন্তু বেনিফিটেড। আমরা যদি অন্ততপক্ষে যেসব ট্যানারিগুলো আপনার ইটিপি করার সক্ষমতা আছে, তাদেরকেও যদি সফট লোনের আওতায় এনে যদি আপনার 10-15-20টি ট্যানারিকে আপনার যদি এলডাব্লিউজি সনদের পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে ইটিপি, নিজস্ব ইটিপি দিয়ে, তাহলে আমি মনে করি যে এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে। মানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে ফান্ডের কথা বলছেন? জি, আমি বিশেষত বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইন্যান্সিংয়ের কথা বলছি। অন্ততপক্ষে এই শিল্পে সরকার যাতে অন্ততপক্ষে 500-1000 কোটি টাকা আবার রিইনভেস্ট করে, তাহলে আমি মনে করি যে শিল্পটা ঘুরে দাঁড়াবে। এবং এই যে কুরবানি আসলে যে আপনার যে চামড়ার দর নিয়ে যে এই যে বার্গেনিং, এবারও তো একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে আর কি। তো মানে সেক্ষেত্রে আমরা জানি যে এক ধরনের কেউ মধ্যস্বত্বভোগী বলে, কেউ ফরিয়া বলে, কেউ সিজনাল মৌসুমি ব্যবসায়ী বলে, তারা মূলত একদম মাঠ পর্যায় থেকে আসলে কালেকশন করে আড়ত বা ট্যানারিগুলোতে এনে বিক্রি করে। মানে তাদের ব্যাপারে কোনো এই চামড়া কেনার ক্ষেত্রে কোনো মেসেজ আপনার থাকবে কিনা? দেখুন, আমাদের মেসেজ স্পষ্ট। আপনি চামড়াটাকে সঠিক সময়ে আপনার গরু গায়ের থেকে সঠিকভাবে ছাড়াতে হবে, যাতে এটাতে লেস কাট প্লে কাট না হয়। লক্ষ লক্ষ অধ্যক্ষ শ্রমিক আপনার কিন্তু এই চামড়াটা ছাড়ায়, যার কারণে ফুটো করে ফেলে,
লেস কাট করে ফেলে, এটা চামড়ার কিন্তু কোয়ালিটি ডিটোরেট করে। এবং পাশাপাশি আপনার 7-8 ঘন্টার ভিতরে আপনার লবণ দিয়ে এই চামড়াটাকে প্রিজার্ভ করা। আপনি দেখেছেন যে পুরন ঢাকাতে সরু রাস্তা দিয়ে কিন্তু ঢাকার বাইরে থেকে চামড়া রাতের বেলা নিয়ে আসতো। সেই চামড়াটা কিন্তু রাতের বেলা 200, 300, 400 টাকা বিক্রি করে দিয়ে চলে যেত অনেক মৌসুমী ব্যবসায়ী, কান্নাকাটিও করতো। কিন্তু কেন হতো? সেটা তার বার্গেনিংয়ের পাওয়ারের কারণে। সে চামড়াটা রক্তের চামড়া নিয়ে আসছে, সেখানে লবণ দেয়নি। সেখানে লবণ না দেওয়ার কারণে সেই কোয়ালিটি ডিটোরেট হওয়ার কারণে কিন্তু একটা মধ্যস্বত্বভোগীরা এইটার সুযোগটা লাভ করেছে। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙার একমাত্র উপায় হলো সঠিক সময়ে আপনার লবণটা দিয়ে আপনার চামড়াটা প্রিজার্ভ করে রাখা, তাহলে আপনি সঠিক দামটা পাবেন। সরকারের নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে দেশে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে চামড়া শিল্পটাকে উন্নয়ন তারা করতে চায় এবং পরিবেশ বান্ধব করতে চায়। সেক্ষেত্রে যেই সিইটিপির অভিযোগ আপনাদের, আসলে এই চামড়া শিল্প নগরীকে এখনও পরিবেশ বান্ধব করা যায়নি, মূল বিষয়টা তো আসলে সিইটিপি। এবং সেক্ষেত্রে এই সিইটিপিকে ঠিক করার পাশাপাশি প্রয়োজনে আরও একটা সিইটিপি করার কথাও এরই মধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে। মানে এই জায়গাটা আসলে আপনারা কতটা আশাবাদী, বা সিইটিপির আসলে প্রবলেমটা কি হচ্ছে এখন আপনাদের? অ্যাকচুয়ালি আপনার যে সিটিপিটা আমি বলেছি নন কমপ্লায়েন্ট ঠিকাদার দিয়ে এই সিটিপি করেছে, যে আইএমএডিতে যে আপনার যে প্রজেক্ট রিপোর্ট, সেখানে কিন্তু ডিফল্টভাবে বলা আছে যে এই সিটিপি পূর্ণাঙ্গ নয়, এই জায়গায় আপনার কিন্তু এটা অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনার যে ডিজাইন, যে ফল্টের ডিজাইন এটার ভিতরে আছে, এই ডিজাইনটাকে কারেকশন করতে হবে, রেটিফিকেশন করতে হবে, আপগ্রেডেশন করতে হবে। আমাদের সাথে কিন্তু ইউরোপিয়ান একটা বাইলেটারাল ট্রেড আছে, অর্থাৎ আমরা কিন্তু ইউরোপের থেকে আমরা ট্যানারি মেশিনগুলো আমরা ক্রয় করি এবং ইউরোপিয়ান কেমিক্যালস কিন্তু আমরা 85% ব্যবহার করি। তো ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন আপনার $3 লাখ, আপনার €3 লাখ আপনার গ্র্যান্ট দিয়েছে। একটা ইটাল প্রযুক্তি নামের একটা কোম্পানি আছে, সে ইটালিয়ান, তারা প্রসিদ্ধ কোম্পানি, তারা কিন্তু এটা এই ফিজিবিলিটি স্টাডি করছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নতুন একটা সিটিপি অবশ্যই প্রয়োজন, কারণ এটা ধারণ ক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ এবং এটা ধারণ ক্ষমতা নিতে পারে না। আমার নতুন সিটিপিটা যদি আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড করতে পারি, তাহলে আমি মনে করি যে এই যে ইউরোপিয়ান কাস্টমারগুলো আমাদের দেশে চলে আসবে, ইভেন আপনার আমেরিকান কাস্টমারগুলো আমাদের দেশে চলে আসবে। মানে এখন যে সিইটিপি আছে সেটা যদি ফুল ফাংশনাল হয়, মানে সেক্ষেত্রে কি এলডব্লিউজির সনদ পাওয়ার ক্ষেত্রে সাভারের চামড়া শিল্প নগরীর ফ্যাক্টরিগুলোর কোনো বাধা থাকবে? আমি মনে করি যে এটা যেহেতু ধারণ ক্ষমতা কম, এইটাকে আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করলে হয়তো বা 25,000 থেকে 20 থেকে 25,000 করা সম্ভব। তারপরও আমরা যদি ইসিএ 23 যে আছে আপনার পরিবেশ অধিদপ্তরের যে মানদণ্ড, সেই আপ টু দ্য মার্ক পেতে হলে আমরা যদি সিটিপিটিকে রেটিফিকেশন করে মার্ক করতে পারি, তাহলে কিন্তু আমরা এলডব্লিউজি কিছু ট্যানার আমরা পেতে পারি। ইভেন আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, যেটা কিনা আমরা এর মধ্যে কিছু ট্যানের গ্যাপ অ্যানালাইসিস করেছি। তার ভিতরে দেখা গেছে এলডব্লিউজি সনদের যে 1710 মার্ক, ট্যানারি অভ্যন্তরে হলো 1410 মার্ক, কিছু ট্যানারি আপনার কিন্তু 800-900 মার্ক পর্যন্ত আপনার পেয়েছে। অর্থাৎ আর বাকি যে মার্কটা আছে ট্যানারির সাইডে, যেটা হলো আপনার 400, 450 মার্ক, সেটা কিন্তু আমার এনার্জি এবং আপনার ওই আপনার কেমিক্যালস ম্যানেজমেন্ট অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, সেটাকে ইমপ্রুভমেন্ট করলেই কিন্তু আমি এই মার্কটা পেয়ে যাব। এইখানে আমার যে ক্রুশাল মার্ক 300, যে সলিড ওয়েস্ট 150 এবং লিকুইড ওয়েস্ট 150, সেই 300 মার্কটা হলো ক্রুশাল। এটা যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে সহজে আমরা এলডব্লিউজি সনদ পাবো। আমাদের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা আসলে চামড়ার ভালো দাম পাচ্ছি না বিশ্ববাজারে, এবং চামড়াজাত পণ্য রপ্তানিতে অনেকটা পিছিয়ে, শুধুমাত্র পরিবেশগত ইস্যুতে। তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে তো আসলে আমরা দীর্ঘদিন শুনছি যে এই জিনিসগুলো ঠিক করা, বিসিককে যখন এই চামড়া শিল্প নগরী করতে দেওয়া হলো তখনও আপনারা অনেক প্রতিবাদ করেছিলেন, এবং আলটিমেটলি সেই সিইটিপি ফাংশনাল হওয়ার ক্ষেত্রেই আসলে সমস্যাটা হলো, যেটার সাফারার আপনারা এখনও হচ্ছেন। তো আসলে মোটা দাগে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, এবং সেই প্রত্যাশার আলোকে মানে সম্ভাবনা কতটুকু দেখছেন আসলে? চামড়া শিল্পটাকে যদি আপনি ঠিক করতে পারেন, তার ফরওয়ার্ড লিঙ্কেজ আপনার অনেক শিল্প আছে, বিশেষত ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, লেদার গুডস ইন্ডাস্ট্রি। আবার ব্যাকওয়ার্ডে আপনি যদি দেখেন, এখানে কিন্তু আপনার 20 থেকে 30 লক্ষ লোক আপনার কাজ করছে, সেই চামড়ার কষাই থেকে শুরু করে, চামড়া ছাড়ানো থেকে শুরু করে, সেই মাঠ পর্যায়ে ফরিয়া, ব্যাপারী, মহাজন, আড়তদার,
আপনার অনেক লোক এখানে জড়িত। আপনার নতুন সরকার যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টির যে টার্গেট দিয়েছে তার নির্বাচনী ইশতেহারে, আমরা মনে করি এখান থেকে 40-50 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব যদি আপনি আমাদের মূল যে ট্যানারি শিল্পটা এটা ঠিক করতে পারেন। কোটি কোটি টাকা খরচ করে আমরা কিন্তু আর্টিফিশিয়াল লেদারে না এখানে জুতো তৈরি করছি, আপনার তারপরে আমরা ব্যাগ তৈরি করছি, আমরা এগুলো ব্যবহার করছি। তো আমরা এই যে পরনির্ভর না হয়ে আমরা কিভাবে চামড়াটাকে আমরা নিজেরা ব্যবহার করতে পারবো এবং আরও বেশি বেশি রপ্তানি করতে পারবো, পণ্য আকারে আমরা রপ্তানি করতে পারবো, ভ্যালু এডিশন আরও কীভাবে বৃদ্ধি করতে পারবো, সেদিকেই আমাদের লক্ষ্য। এবং আমি মনে করি বর্তমান সরকার সেদিকে দৃষ্টি দিবেন এবং চামড়া শিল্পটাকে স্পেশালি আপনার বিবেচনা করে আপনার যাতে গার্মেন্টস শিল্পের ন্যায় আপনার যাতে এটা দৃষ্টি দেয়, সেটাই আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরাও আশা করব সম্ভাবনাময় চামড়া খাত আরও এগিয়ে যাবে। যেই পরিবেশগত ইস্যুগুলো আছে এটি খুব দ্রুত আসলে এই সমস্যাগুলোর উতরে এটি পরিবেশ বান্ধব হবে এবং বিশ্বে বাংলাদেশের চামড়া এবং চামড়াজাত পণ্য সঠিক মূল্যে বিক্রি হবে। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।